ছন্দে দিল তারে বনবিধি কোকিলের কলগীতি ভরি দিল বকুলের গন্ধে। নমস্কার। অষ্টম ভবিষ্যৎ নাট্যোৎসব 2023 দ্বিতীয় পর্যায়ে উপস্থিত অভ্যাগত জনকে ভূমিসূতর পক্ষ থেকে স্বাগত। বিশিষ্ট অতিথিবর্গকে আমাদের মতো করে বরণ করে নেব, ফুল দিয়ে, উত্তর দিয়ে, মেমেন্টো দিয়ে। প্রথমে মাননীয় শ্রী শ্যামল ভট্টাচার্য বরণ করে নিচ্ছেন আমাদের নাট্য দলের প্রেসিডেন্ট মাননীয় শ্রী দেবাশিস সেনগুপ্ত মহাশয়। এবারে অংশমান ভৌমিক বরণ করে নিচ্ছেন আমাদের নাট্য দলের প্রবীণ সদস্য মাননীয় শ্রী সৌমিন্ত কৃষ্ণ দে। এবারে মাননীয় শ্রী প্রকাশ ভট্টাচার্য মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের নাট্য দলের আরো এক বিশিষ্ট গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় শ্রী জ্যোতির্ময় ব্যানার্জি মহাশয়। এবারে মাননীয় অতনু সরকার বরণ করে নিচ্ছেন আমাদের নাট্য দলের আর এক গুরুত্বপূর্ণ সদস্য শান্তনুদা। শান্তনুদাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। এবারে কিছু সংক্ষিপ্ত কথা। প্রথমেই আমাদের নাট্য দলের প্রাণ পুরুষ মাননীয় প্রেসিডেন্ট শ্রী দেবাশিস সেনগুপ্ত মহাশয়কে একটু আসতে অনুরোধ করছি। নমস্কার। ভূমিসূত নাট্য দলের পক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট গুণীজনদের এবং দর্শক আসনে আসীন নাট্যপ্রেমী দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানাই ভূমিসূত নাট্য দলের পক্ষ থেকে। আজ থেকে 4 দিন ব্যাপী আমাদের এই নাট্য উৎসব শুরু হতে চলেছে। তো ইতিমধ্যেই আমরা কিছুটা দেরিতে দৌড়চ্ছি, সেই কারণে খুব সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি, কারণ গুণীজন যারা আছেন তারা তাদের অমূল্য বক্তব্য আপনাদের সামনে রাখবেন। আপনারা এই 4 দিন আমাদের সাথে সহযোগিতা করবেন, এখানে এসে প্রতিটি নাট্য দলকে উৎসাহিত করবেন এবং প্রতিটি নাট্য দলকে
ভূমিসূত নাট্য দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার। এবারে মাননীয় শ্রী শ্যামল ভট্টাচার্য মহাশয় আজকে থিয়েটার নিয়ে কিছু বলতে অনুরোধ করছি। আগের থিয়েটার নিয়ে যদি কিছু বলতে হয় তো একটা বক্তব্য আছে, এই যে সবুরে মেওয়া ফলে, কারণ এই কোভিডের জন্য 2-3 বছর তো কেউ শো করতে পারেনি, কিছু পারেনি। ফলে এই যে দলগুলো যাদের তথাকথিত বক্স অফিস নেই, খ্যাতি নেই সেই অর্থে, কিন্তু ভালো ভালো কাজ করছিল ছোট ছোট করে, তারা এই 3টে বছরের যে ঘরে বসে থাকা লকডাউন, এটাকে কাজে লাগিয়ে বড় কাজ ধরবার সাহস দেখিয়েছে। এই হিসেবে কোভিডকে আমরা ওয়েলকাম জানাই। লকডাউনটা এটা একটা উপকার করেছে। আর এমনিতে আমার পরিচিতি কি, বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালোবাসি, বাচ্চাদের নিয়ে নাটকের কাজ করেছি এবং সে ব্যাপারে নান্দিকার রুদ্রবাবু ছিলেন আমার দাদার মতো, গুরুর মতো। তার সহায়তায় তিনি আমাকে গ্রহণ করেছিলেন একজন ছোট ভাই হিসেবে। ফলে আমার স্কুলে, জগন্নাথ বিদ্যাপীঠ বা তার আগে যে স্কুলে ছিলাম, সেখানে নান্দিকার তাদের স্কুল ভাবতো এবং আমরাও তাদেরকে আমাদের ভাবতাম, মানে সহযোগী ভাবতাম। ফলে আমরা বাচ্চাদের নিয়ে একের পর এক নাটক প্রস্তুত করেছি, যা বিভিন্ন ফেস্টিভ্যালে অভিনীত হয়েছে এবং নিজেদের জন্য, এবং তার ফলে অনেক ভালো ভালো ছাত্র তৈরি হয়েছে, অনেক ভালো ভালো দর্শক তৈরি হয়েছে। মানে এই দলের যে ডিরেক্টর স্বপ্নদীপ, সেও ওই রকম একটা বাচ্চা ছেলে ছিল, তখন খুব রোগা ছিল। সেই রোগা অবস্থায় সে ডাকাত সর্দারের পাঠ করেছিল, এইটুকুনি আমার মনে আছে, বাকিটা অত মনে নেই। এখন তার দাড়ি টাড়ি হয়ে একটা লোক হয়ে গেছে, তা সে হবে, বয়স হয়ে গেছে। তো আমরা ওই বাচ্চাদের কাজটায়, মানে যদি আপনি এখানে একটু করে এই নবন বিদ্যাপীঠের একটা নাটক হবে বিম্বতমালা, তো সেইটা যখন হবে, সেই নাটকটা ভালো হবে কি মন্দ হবে ওইটা বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় একটা, যেটা আমরা তখন ভাবতাম, এখন জানি না, যে বাচ্চাগুলো পড়ে আনন্দ পাচ্ছে কি পাচ্ছে না। আর যেটা আমাদের ভালো লাগতো, একদম একটা কাদামাটি থেকে কি করে এটা হয়ে গেল। ফিনিশ প্রোডাক্ট থেকে অতটা মজা পাওয়া যায় না যতটা এদের সঙ্গে থাকলে মজা পাওয়া যায়। আর এই নাটকের মধ্যে থাকলে বাচ্চারা একদিন বড় হবে, তারা নাটক দেখতে আসবে। শুধুমাত্র নিজেদের স্কুলের নাটক নয়, অন্য দলের নাটক দেখবে এবং এটা দেখে। এখন যে কোনো দিন যে কোনো হলে আমি যদি নাটক দেখতে যাই যখন, তখন 2-4 জন প্রাক্তন ছাত্রের সঙ্গে দেখা হয়ে যায়। আপনাদের যারা এসছেন, আপনাদের আমি বলবো যে ওই সন্ধ্যাবেলায় যে টিভি সিরিয়ালগুলো হয়, দরকার হলে সেটা রিপিট দেখুন। আমি বলবো না যে ওটা দেখবেন না, কারণ ওই টিভি সিরিয়ালকে কেন্দ্র করে এই থিয়েটারের লোকেরা বেঁচে আছেন এবং তার ফলে তারা আবার নাটকটা করতে পারছেন। কিন্তু রিপিট দেখুন আর সন্ধ্যাবেলায় এসে একটু নাটক দেখুন। আপনারা আসলে এই নাটকের দলগুলো উৎসাহ পাবে, আরো বড় কাজে হাত দেওয়ার সাহস পাবে। ধন্যবাদ। এবারে মাননীয় নাট্য সমালোচক প্রকাশ, অংশমান ভৌমিক। সকলকে নমস্কার। ভূমিসূত এই নামটি আমার খুব প্রিয়। ভূমিসূত, সুত অর্থে পুত্র, কিন্তু কেবল পুত্র নয়, সন্তান এই অর্থে সুত। অনেকে ভূমিসূত বলে, ঠিক আছে, কিন্তু সুত মানে হচ্ছে সন্তান, ভূমির সন্তান, মাটির সন্তান, অর্থাৎ মৃত্তিকা সম্পৃক্ত একটি নাট্যদল। এবং তারা তাদের সাম্প্রতিক যে কটি কাজ আমরা দেখবার সুযোগ পেয়েছি, তাতে বুঝতে পেরেছি তারা বেশ নামের প্রতি সুবিচার করে চলেছেন। নমস্কার। অনেক ধন্যবাদ মাননীয় অংশমান ভৌমিক মহাশয়কে। এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের নান্দিপটের পরিচালক মাননীয় শ্রী প্রকাশ ভট্টাচার্য মহাশয়কে। প্রথমেই আমি 8ম বর্ষ ভূমিসূত নাট্য উৎসবের সাফল্য কামনা করি। ভবিষ্যৎ
শুধু নাটক না করেও, প্রযোজনা না করেও যে এরকম নানা রকম কাজ করছি সেটা এত সুন্দর করে অংশুমান বলেছেন, এরপর সেই কথাগুলো আর পুনরাবৃত্তি না করাই ভালো। আজকে অনেক নাটক আছে এবং সবচাইতে বড় কথা বাচ্চাদের, শিশুদের একটি নাটক আছে ভীমবৎপালা, স্কুলের ছাত্ররা। আমরা সেই নাটকটা দেখব বলে উদ্গ্রীব হয়ে রয়েছি, আপনারা উপভোগ করবেন। তাই তার আগে বেশি কথা বলবো না, খালি ভবিষ্যৎকে আমরা তার এই কাজটাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আমরা সর্বাঙ্গীনভাবে সাহায্য করব, শুভেচ্ছা জানাবো, তাদের পাশে থাকবো। সবাই ভালো থাকবেন, নমস্কার। ডেকে নিচ্ছি মাননীয় শ্রী অতনু সরকার মহাশয়কে। দিনের শেষে আপনাদের মুখগুলো যদি উল্টো দিকে সারিতে থাকে, তাহলে যারা এই মঞ্চে দাঁড়িয়ে দাপাদাপি করে, দু চারটে কথা বলে, তারা প্রাণিত হয়, তারা উদ্বুদ্ধ হয়। এবং সর্বোপরি এই উৎসবের যে আয়োজক ভূমিসূত নাট্য উৎসব যারা করছেন, বড়নগর ভূমিসূত থিয়েটার, তারা আনন্দিত হয়, তারা উদ্বুদ্ধ হয়। স্বপ্নদ্বীপ আমার ভাতৃপ্রতিম এবং একার্থে প্রতিবেশী নাট্য সংস্থাও বটে। তাদের প্রতি আমার হার্দিক অভিনন্দন। এবং সেই সঙ্গে একটা কথা, তাদের থিয়েটার নিয়ে যা বলে গেছেন অংশুমান, ভৌমিক, প্রকাশ দা, সেটা নিয়ে আর পুনরাবৃত্তি করছি না, কিন্তু থিয়েটারটা সময়ের প্রতিনিধিত্ব করে, সেই তার অন্যতম প্রতিনিধি আপনারাও। কোথাও যেন থিয়েটার এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ইভেন্ট হয়ে উঠছে, এটা কোথাও থিয়েটারের জায়গা থেকে দাঁড়িয়ে সেই থিয়েটার হয়ে ওঠার অন্যতম কারিগর আপনারাও হন আমাদের সঙ্গে থেকে। আবারও শুভেচ্ছা জানাই, ভালো থাকুন। নাটক শুরু হবে। ধন্যবাদ। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের নাট্য দলের সম্পাদক এবং পরিচালক মাননীয় স্বপ্নদ্বীপ সেনগুপ্ত মহাশয়কে। নমস্কার। আসলে কিছু কথা দলের পক্ষ থেকে না বললেই নয়। প্রথমত আজকে এটা বিশেষ করে আমার কাছে একটা স্বপ্নের দিন, কারণ যে স্কুল থেকে সিরিয়াস থিয়েটারে আসার যে জার্নিটা, তার যে অনুপ্রেরণা, সেটা শুধুমাত্র ছোটবেলা থেকে গ্রুপ থিয়েটার করতাম বলে নয়, অনেক বেশি সুযোগ আমাকে আমার স্কুল করে দিয়েছে লবণরাত বিদ্যাপীঠ। সেইখানকার শিক্ষার্থী, তাদের ছোট ছোট আমাদের নতুন প্রজন্মের বাচ্চারা, তাদের যে নাট্য চর্চা, সেখান থেকে একটি প্রযোজনা, এবং আমার টিচার্সরা তারাও একটি শ্রুতি নাটক আজকে পারফর্ম করবেন। এই তো বড় স্বপ্নের দিন। মানে আমি হয়তো দল শুরু করার প্রথম দিন থেকে এরকম একটা দিনের কথা ভেবেছিলাম, আজকে সেটা সফল হলো। তো সেইখান থেকে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই এসেছেন। আরেকটি কথা বিশেষভাবে বলার প্রয়োজন দলের পক্ষ থেকে, আমরা উত্তর কলকাতার দল, এটি আমাদের ৮ম বর্ষের নাট্যোৎসব। আমরা প্রথম সাউথ কলকাতায় এসে যে ফেস্টিভ্যালটা করছি, তার পেছনে অনেক অবদান আছে। আমাদের সামনে বসে আছেন দুজন অত্যন্ত গুণী মানুষ, অনেক কলকাতার সম্পাদক শ্রী অরূপ রায় মহাশয় এবং অভিজিৎ সেনগুপ্ত মহাশয়। তার কারণটা হচ্ছে যে তারা আমাদের থিয়েটার চর্চাটাকে একটা পথ প্রদর্শকের মতন করে এগিয়ে চলেছেন, নিয়ে চলেছেন। এবং তারা এই কোভিড পিরিয়ড নিয়ে কথা হচ্ছিল, তারা যে কাজটা করেছেন আমরা সবাই জানি। আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও এগিয়ে এসেছি, অনেক দল এগিয়ে এসেছে নিজেদের মতন করে কিছু করবার জন্য সেই সময়টা বসে না থেকে। আর সব থেকে যেটা বড় কথা, তপন থিয়েটারের এই যে অবস্থা আপনারা দেখছেন, এত সুন্দর সিট বা গ্রিন রুমগুলো বড় করা হয়েছে, সম্পূর্ণটাই তারা উদ্যোগ নিয়ে করেছেন। যার জন্য আমরা একটা সময় মানে এখানে এসে অনুষ্ঠান করবার কথা ভাবতেই পারতাম না। আমরাও ভেবেছি যে না, তপন থিয়েটারে এসে এই 4 দিনের ফেস্টিভ্যালটা করা যায়। সেই জন্য আমি ভূমিসূত থিয়েটারের পক্ষ থেকে অনেক কলকাতাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এরপরেই শুরু করব আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। আপনারা পাশে থাকবেন, কিছুক্ষণের মধ্যেই শুরু করছি। দেবযানী স্মৃতি স্মারক সম্মান 2023 জ্ঞাপক মাননীয় শ্রী অংশুমান ভৌমিক এবং প্রাপক এই সময়ের অন্যতম সেরা প্রতিভাময়ী অভিনেত্রী, নির্দেশক, নাট্যকার সঞ্জিতা। আমি সঞ্জিতাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। দু 2019 সাল থেকে প্রত্যেক বছর আমরা আমাদের প্রয়াত অভিনেত্রী দেবযানী ঘোষের স্মরণে দেবযানী স্মৃতি স্মারক সম্মান প্রদান করে আসছি বাংলা থিয়েটারের একজন বিশিষ্ট অভিনেত্রীকে। এবারে দলপথ নির্বিশেষে আমরা থিয়েটারের আর একজন বিশিষ্ট অভিনেত্রীকে পেয়েছি, নির্দেশক, নাট্যকার শ্রীমতী সঞ্জিতা।
এবং স্মারক তুলে দিচ্ছেন আমাদের মাননীয় শ্রী অংশুমান ভৌমিক। মাননীয় সঞ্জিতাকে কিছু বলতে অনুরোধ করছি। দেবযানীর উদ্দেশ্যে এটুকুই বলা যে এক টুকরো মেঘ আমি নিয়ে যাচ্ছি, বৃষ্টি হবে, আবার আমাদের ভালোবাসার উষ্ণতায় সে মেঘ হয়ে যাবে। মেঘের তো মৃত্যু নেই, তাকে আমরা আমাদের হৃদ মাঝারে রাখবো। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না। ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই যে থিয়েটারের সম্পর্ক, এই যে ভূমিসূত, এই যে সবার পথ, এই যে লাইট, এই যে নান্দিপট, এই যে অনিক, আমরা সকলে একসাথে থাকবো, কেউ কাউকে ছেড়ে দেব না। আমরা অনেক দূর, অনেক দিন একসাথে চলবো। সকলেই আমার প্রণাম নেবেন। স্পর্ধা অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, বালকের দল পার করে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক,
আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রযোজনা একটি স্তুতি নাটক। গুড মর্নিং মামনি। গুড মর্নিং পাপা। আজ শরীর কেমন দেখি? টেম্পারেচারটা এখন নেই, জিভ বার করো তো দেখি। ঠিক আছে, তোমার শরীর তো ভালো হয়ে গেছে। চল বিছানা থেকে উঠে ঘেরা বারান্দাটার দিকে গিয়ে একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট করব। কি গো, তোমাদের হলো? চলে এসো, আমি তো ব্রেকফাস্ট নিয়ে বসে আছি। আচ্ছা বাবা, ভূমিকম্প কি? ভূমিকম্প মানে মাটির নিচে। আচ্ছা, তুমি ভূমিকম্প কথাটা কোথা থেকে জানলে? আমাকে একজন বলেছে। কে বলেছে? আমাদের বাড়ির পাঁচিলের পাশে যে বটগাছটা আছে সে আমাকে বলেছে। শুরু করতে চলেছি থিয়েলাইট প্রযোজনা দুর্গা রহস্য। এসে গেছি বন্ধুরা, কেমন আছো? কি খবর? গল্প শোনাবো দারুণ একখানা, একটি যজ্ঞ লীলা মজুমদারের একটি গল্প অবলম্বনের। হাত তোলো দেখি, পাঠশালা মানে জানে এখানে কয়জনে? পাঠশালাতে আজ
দাঁড়িয়ে কি ওর মুদা বিটু নাকি বুঝবার ওলারাম দাস আদি পন্ডিত মাদান হ্যাঁ ধার করেছু মানিক মাঝি মানিক মাঝি পণ্ডিত মশাই আসেনি। কাল রাতে কি ঘুমনি এখন আমি স্বপ্নে আছো পণ্ডিত মশাই আসবো? এটা কি বাড়ির গরু গোয়াল পাইছো যখন খুশি আসবো কে কইলে ওরে কথা দাসি তো বলিছো বাবা কে তুমি কি চাই আগে আমি নতুন ভর্তি হয়েছি। দাসি যেমন বলিছো আর কেন বুঝিবার বাগেশ্বর পাই উপস্থিত পণ্ডিত মশাই আর তোরে বাগে পাইছি যা নবীন্দ্র ঘটক উপস্থিত পণ্ডিত মশাই মারিকে পিটি পাট বিচি করে দেবা তাহলে থেকে জানোয়ার যত
প্রশ্ন করে সত্যি করে বল, তোর নায়কে পার ওপার করে চলাচল। প্রশ্ন করি সত্যি করে বল, তোর নায়কে পার ওপার করে চলাচল। বাহত ডুম্বি বাহল ডুম্বি বটে তো হইল ছাড়া, সতগুরু পাও পত্রে যাইব পুনু জিনুরা, গহরি নলেই
ছিল না। এরপরের চাল হয় এই নৌকাটাকে বাঁদিকে ঘরে সরিয়ে দেওয়া অথবা বুড়িটাকে এক ঘরে গিয়ে দেওয়া। আমাকে শেখাতে এসো না। যাই করো না কেন বুড়িটা যাবি আর সরাসরি ওপেনিংটা তৈরি করবি। আমি 10টা কাপড় নেই তাহলে বুড়িটাই দিলাম। নিলাম আমার ওপেনিং তৈরি। চাইছিলাম বিষয়টা একটা আপোষে মীমাংসা হবে। ও আপু, তা কিসের জন্য আপোষ আর কাম? আপনি কিন্তু সাপের লেজে পা দিচ্ছেন। কি করবেন? খবর মারবেন? আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বাবু, এইসব হুমকি দিয়ে আমাকে কবজায় আনা যাবে না। ওর বাড়িটা ভাঙবো, ওর হাতের কচ্ছিটা ছুঁড়ে নেবো। অ্যাকশন স্টার্ট করার আগে ভালো ভালো স্যারেন্ডার করুন। প্রশ্নই ওঠে না। আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। যাদের কাছে আমি নথি স্বীকার করবো না। তাদের উদ্দেশ্যে নিবেদিত জীবন গঙ্গা সূত্রাণী যমুনার অকুই কালো জলে স্নান করে স্নিগ্ধ হলে শোরের বাচ্চা চালু কইয়া কখনো চন্দনের ফুটা লাগাইয়া যেন দেখতে বইছে আর আমরা খুন ধরে উঠিয়া তার দুয়ারও খারাপ কে কইল কি তা কিতা কই বলেই কয় নতুন করে কাগজ দিয়া পরম বড় আমাদের আজকের এই সেমিনারে অংশগ্রহণ করছেন বিশিষ্ট কিছু নাট্য ব্যক্তিত্ব। আমাদের আজকের আলোচনার বিষয় গ্রুপ থিয়েটারের পরম্পরা, এটা কি শুধুই কথা। প্রথম বক্তা মাননীয় শ্রী অংশুমান ভৌমিক। উপন্যাসের নাট্যরূপ প্রথম ওই বোধহয় 1951-এ 4 অধ্যায় কি নিয়ে? সে স্বদেশী আন্দোলন, অর্থাৎ একেবারে রক্তক্ষয়ী বিপ্লব সংকুল সময়টাকে নিয়ে তারা তাদের সময়কে চিনতে চাইছে। 1905-এ যা যা হয়েছিল, 1905-এর ধাক্কায় যা যা ঘটছিল বাংলাতে, তাকে 1947-এ যা যা ঘটছিল তার আয়নাতে চিনতে চাইছেন। কেন?
তারা চাইছেন নেশন বিল্ডিং এর যে স্বপ্ন, জাতির নতুন অবয়ব তৈরির যে উদ্যোগ প্রকল্প, তার সঙ্গে সম্পৃক্ত হতে, কিন্তু স্বাধীনভাবে সম্পৃক্ত হতে। কংগ্রেসের সঙ্গে নয়, হিন্দু মহাসভার সঙ্গে নয়, একেবারেই নয়, মুসলিম লীগ সেই মুহূর্তে আর নেই, এমনকি কমিউনিস্ট পার্টির সঙ্গেও নয়। তারা নিজেরা সংঘ তৈরি করছেন। তার নাম সে অর্থে কিছু দেননি, কিন্তু তারা কোনো গ্রুপ থিয়েটার নাম দেন। এই গ্রুপ থিয়েটার নামটা পরবর্তীকালে আমরাই ওদের উপর চাপিয়েছি, যখন আমরা দেখেছি যে পাবলিক থিয়েটারের একটা সমান্তরাল নাট্য সংস্কৃতি হিসেবে এইটা বেশ জোরদার হয়ে উঠেছে। কিন্তু সত্যি কথা হচ্ছে এই যে বাম সাংস্কৃতিক আন্দোলন শেষ হয়ে গেছে। নতুন করে আত্মরাদের ঘা দিয়ে যদি না বাঁচানো যায়, তাহলে এই বামপন্থী সাংস্কৃতিক আন্দোলনের আর সে অর্থে কোনো প্রাসঙ্গিকতা নেই। ফলে গ্রুপ থিয়েটার যে আদর্শকে সামনে নিয়ে এগোচ্ছিল, ওই সামাজিক দায়িত্ববোধের প্রকাশ, এই সামাজিক দায়িত্ববোধের প্রকাশ কেমন করে ঘটানো হবে বা ঘটানো যায়, তার কোনো দিশা তৃণমূল, বিজেপি, সিপিএম এর কাছে আর নেই। ফলে দলগুলোকে নিজের ভেতরে খুঁড়ে 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 একটা আদর্শ বোধ, একটা চেতনাকে লালন করতে হচ্ছে, চর্চা করতে হচ্ছে, এবং সেটা করে তারা নানান রকম ভাবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে এই গ্রুপ থিয়েটারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গোটা ভারতবর্ষে এমন ঘটনা আর নেই। গোটা ভারতবর্ষে কোথাও সামাজিক দায়িত্ববোধের প্রকাশ থেকে থিয়েটার হয় না। গোটা ভারতবর্ষে কোথাও একটা রাজ্যে প্রায় 2-2.5 হাজার দল এই সামাজিক দায়িত্ববোধের কোনো না কোনো প্রকাশ ঘটানোর জন্য মহড়ায় যান, অভিনয় করেন। আমাদের বাংলার থিয়েটার অত্যন্ত সমৃদ্ধ, আমাদের ভয়ের কোনো কারণ নেই, কিন্তু এটাও মনে রাখা দরকার যে কিভাবে এই ঐতিহ্যটির জন্ম হয় এবং সেটি এখন কোন জায়গাতে আছে। শ্রী বিষ্ণুপদ চক্রবর্তী মহাশয়, আমরা তার কাছ থেকে শুনতে চাইব উত্তরবঙ্গের এই গ্রুপ থিয়েটারের পরম্পরা কেমন ভাবে চলছে। বর্তমান সময়ে এই আলোচনা এবং এই ধরনের চিন্তা আমাদের ভিতরে কতটা কাজ করে, এটা সত্যি সন্দেহ। বর্তমানে নাটকের যে গতি চলছে, আমি ইতিহাস সম্পর্কে ডিটেলসটা বললেন, আমি কিছুটা ইতিহাসের দিকে যাব পরবর্তী। বর্তমানে যে গতি প্রকৃতি চলছে, প্রকৃতপক্ষে যে কম্পালশন, যে আমার যে নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এটা মনে হয় খুব বেশি কাজ করছে না। এটার কারণটা সম্পর্কে কিছুটা আজ দিলেন উনি, কারণটা সম্পর্কে কিছুটা মতাদর্শগত ভাবে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি। আমি কাদের পক্ষে নাটক করছি, আমি কাদের পক্ষে বেঁচে থাকার আহ্বান ডাকছি, কিংবা আমি বেঁচে আছি কাদের বিরুদ্ধে লড়াই করে, আমরা বেঁচে আছি কাদের বিরুদ্ধে লড়াই করে, তাদের সঙ্গে কি কি অস্ত্র প্রয়োগ করে তাদের বিরুদ্ধে লড়াই করে আমি জয়যুক্ত হব। সব ক্ষেত্রেই কিন্তু যা দেখা যায় যে কোনো না কোনো অস্ত্র প্রয়োজন আছে। এখানে যে অস্ত্রটা, সেটা হচ্ছে মগজাস্ত্র এবং আমাদের বুদ্ধিমত্তা, তা প্রকাশ করা, কিভাবে করব, সেটাই হচ্ছে মূল উপায়। সবাইকে নমস্কার। এবারে ডেকে নেবো একবারে বর্তমান প্রজন্মের প্রতিভু রাজেশ দেবনাথকে। রাজেশ কয়াডাঙ্গা সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক। তার চোখ দিয়ে আমরা দেখি কিভাবে গ্রুপ থিয়েটার তার পরম্পরাকে বজায় রেখেছে। এবং যখনই হয়ে যাওয়া যা আসছে, তখন সে ধান্দাবাজি করে হচ্ছে কি হচ্ছে না আমার বড় কথা নয়, তারপরে তার যে স্যাক্রিফাইস আছে, তার যে সময়টা দেওয়া হচ্ছে, সেটা আরো শর্ট হয়ে গেল আমার কাছে। কারণ আমি তো প্রথমে ওইটা শিখে ফেললাম
আমি আরো সময় দেব না, আমার পরবর্তী প্রজন্ম আরো সময় দেবে না। এবং পাশাপাশি আমাদের আর্থিক অবস্থা যে জায়গায় দাঁড়িয়ে গেছে, সেই জায়গায় কি শুধু সমাজের জন্য থিয়েটারটাকে করছি এটা ভাবতে পারছি না, সত্যি পারছি না। অর্থ ভাবতে দিচ্ছে না, সমাজ ভাবতে দিচ্ছে না, এবং আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমার মনে হয় যে সত্যি সত্যি আমরা পরম্পরাটা বহন করার চেষ্টা করছি। অনেক দল আছে আমি দেখি, তারা তাদের এই পপুলার থিয়েটারের বাইরে, এই কোয়ান্টিটি থিয়েটারের বাইরে তারা এমন কিছু থিয়েটার করার চেষ্টা করছে যে থিয়েটারটা কম লোক দেখলেও সেটা সত্যি থিয়েটার হয়। আমি সেই থিয়েটারগুলোকে দেখে বেশ রক্ত গরম হয়। আমার মনে হয় থিয়েটারগুলো হওয়া উচিত। এবং তারপরে দেখি সেই দলগুলো অন্য থিয়েটার করা শুরু করে দেয়, তাকে তো বেঁচে থাকতে হবে কোথাও গিয়ে। তো সেটা কিন্তু শুধুমাত্র এই নাটকের লোক, এই দলগুলোর একার দায় নয়, একটা আস্ত সমাজের দায়, একটা আস্ত রাজনীতির দায়। কিন্তু আমার মনে হয় তারপরে দাঁড়িয়েও এই দলগুলো যে বেঁচে আছে, এই যে আজকে একটা নাট্যোৎসবের একটা শেষ দিন, এতদিন ধরে একটা নাট্যোৎসব ভূমিসূত্র থিয়েটার করছে, এতগুলো ছেলে মেয়ে সকালবেলা থেকে আমি ফেসবুকে দেখছিলাম যারা তখন থিয়েটারের বাইরে সারা রাত সারা বিকেল ধরে সাজাচ্ছিল, তারা তো শুধুমাত্র মানে কোনো স্বার্থে সাজাচ্ছে না, তারা কোথায় গিয়ে তো শুধু থিয়েটারটা করবে, মানুষের জন্য কিছু করবে বা বলতে চায় তারা কিছু। এই ভাবনা থেকে গুটি কয়েক মানুষ এক হয়েছে, পার্সেন্টেজে কম আমাদের মতো গুটি কয়েক দলের কাছে, এবং গুটি কয়েক মানুষ আছে। তো এইটাই অনেক। এইটুকুই যদি আমরা টেনে নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় আবার একটা বিস্ফোরণ আসবে। সব ভেঙে চুরে আমরা শুধু দায়বদ্ধতা থেকে থিয়েটারটাকে করি, সমাজের জন্য থিয়েটারটা করি। এইভাবেই পরম্পরাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমাদের শেষ বক্তা মাননীয় প্রকাশ ভট্টাচার্য, এবং আশা করবো প্রকাশদা এই নরম গরম দুটো মিলিয়ে একটা অদ্ভুত বক্তব্য রাখবেন। আমি এই যে দেখছি, দেখুন আসলে কথা কি, সব কিছুটা নির্ভর করে আমার রুচির উপর, আমার বিশ্বাসের উপর, আমার দৃষ্টিভঙ্গির উপর। আমি দেখুন এই যে আজকে এই যে তপন থিয়েটারে আমরা বসে আছি, এই তপন থিয়েটারটা আজ থেকে 3 বছর আগে কিরকম ছিল আর এখন কেমন হয়েছে, এটা হচ্ছে আমি কিভাবে করব, আমার উদ্দেশ্যটা কি, তখনই কিন্তু পাল্টে যায়। থিয়েটার আমাকে এইটা শেখায় যে আজকে যখন একটা ব্যক্তিগত মালিকানা থেকে পাল্টে গিয়ে যখন কোনো একটা নাট্য দল সেই জায়গাটা দখল নিচ্ছে বা সেই পরিচালনা সমিতিরা তারা নিচ্ছে, তখন তার ন্যাচারালি তার চেহারাটাও পাল্টে যায়। অনেক সেটার প্রমাণ দিয়েছে। আমার থিয়েটারে আমি এইগুলোকে উদাহরণস্বরূপ দেখতে চাই, আমি এইগুলোকে আমি আমার আদর্শ হিসেবে দেখতে চাই, আমি এইগুলোকে নিয়ে এগোতে চাই। আর পিছুটান তো রয়েছে, সেটা আগে ছিল না, আগেও ছিল, এখনো আছে। চলচ্চিত্র কি খুব ভালো চলছে? এই যে সিরিয়াল দেখছেন তাদের অবস্থা কি খুব ভালো? কিচ্ছু না, তাদের রান্নাঘরের খোঁজ নিন, আতুর ঘরের খোঁজ নিন, খুব খারাপ অবস্থায় রয়েছে। আমি মনে করি থিয়েটার চলছে, চলবে, এবং আরো আরো ভালো করে চলবে, এবং অনেক নতুন ছেলে মেয়ে আসছে, তারা তাদেরকে আমাদেরকে দেখাবে যে তোমরা যেটা পারোনি আমরা সেটা করে দেখালাম। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমি এখনো থিয়েটার করে যাবো। নমস্কার। আধার কার্ড রাস্তায় পুলিশ পেটালে ওদেরকে একটু দিয়ে দিই, আর এটা আমার পাসপোর্ট, এটা এখন মুখে পড়ে থাকতে হবে, কিন্তু 1 টাকাও আমি নেবো না। হয়তো এটাই আমার দেশ। ওই 6-7 মাস যেরকম আমার মালয়েশিয়া এয়ারপোর্টটা আমার দেশ ছিল, এটা এসকেলেটারের নিচে একটা ঘর, যে ঘরটায় কে থাকতো, কি থাকতো, কেন থাকতো, কেনই বাবা রেখেছিল কেউ জানে না। সেরকম এরকম একটা চাতাল যেখানে আমি কেন থাকি আমি সত্যি জানি, কিন্তু আমার থাকতে এখন কোনো অসুবিধা হয় না। আমি মানিয়ে নিয়েছি আমার দেশ এটাই, এটাই আমার ঘর বাড়ি, এটাই আমার সব কিছু। বারবার শুধু একটা কথাই মনে পড়ে যায়, আমার নিজের পরিবারটা তো ঠিক আছে, কারণ আমি জানি ওই এই বাড়িটার পিছনেই ওই মাঠটা, আর ওখানেই হয়তো আমাদের বাড়ি। আমার
এত দেখি কান্না জুড়ায়, এত দেখি কান্না জুড়ায়, না দেখিলে পরাণ পুরায় ঘর ভরা নদীর কূলে আকাশে এটাও আমারই মতো, আর ওরে না, ওরও বাসস্থানটা এখানে, তাই আর মনে হয়। আমার বদলে মাস্টার ওই পাগল সারিয়াকে দেওয়ার জন্য মহাবার কাছে
যেদিন আব্বাকে সিংহাসন ছেড়ে দিয়ে ফকির হয়ে গিয়েছিলেন, সেদিন থেকে নূরজাহান চেয়েছে আমার বদলে শরিয়াতকে মস্তদে বসিয়ে আড়াল থেকে নিজেই দেশ চালাবে। तुमसे कहती है अभी तक शब मेरा आज दीवार की ताकत